আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স অ্যান্ড ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম করছি লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলে। হোপফুলি গেট টুডে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ সাজেশন 2024-এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি যে গুরুত্বপূর্ণ ক্লাসটি নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব ক্লাস 2। আজকে রাইট ফর্ম অফ ভার্বের কয়েকটি আমি টপিকস দেখাবো, যে টপিকসগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো থেকে পরীক্ষায় তোমাদের কোশ্চেন এসে থাকে আর পরীক্ষায় এই ধরনের টপিকস নিয়ে কোশ্চেন আসবে। তো সবচেয়ে সহজ টেকনিক অবলম্বন করে আজকের দ্বিতীয় ক্লাসটি করতে যাচ্ছি। ইনশাল্লাহ তোমরা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই কমেন্টস করে তোমাদের মন্তব্য জানাবা। আর আমি 2024 সালের একটা পিডিএফ হ্যান্ডআউট তৈরি করেছি, তোমরা যারা নিতে চাও অবশ্যই আমার পানিত রবি ফেসবুক পেজে যোগাযোগ করবে। ধন্যবাদ। এখন মূল ক্লাসে চলে যাচ্ছি। রাইট ফর্ম অফ ভার্ব, কিছু গুরুত্বপূর্ণ রাইট ফর্ম অফ ভার্ব। আমি প্রথম ক্লাসে 5টি রুল দিয়েছি, আজকে 6 নম্বর রুল থেকে শুরু করতেছি। তো প্রথম ক্লাসটি যারা মিস করেছে অবশ্যই দেখে নেবা, আমি লিংক দিয়ে দেবো অবশ্যই। 6 নম্বরে দেখো, সাধারণত বাক্যের মধ্যে টু এর পরে মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম বসে। সাধারণত আমরা যদি বাক্যের মধ্যে টু দেখি এবং টু এর পরে যদি আমাদের কোনো ভার্ব থাকে, এই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এটা সাধারণত। কিন্তু কোনো বাক্যের মধ্যে যদি আমরা লক্ষ্য করি যে টু এর আগে আইএনজি যুক্ত ভার্ব থাকে বা টু এর আগে আইএনজি যুক্ত ভার্ব থাকলে টু এর পরে আমাদের যে রাইট ফর্ম অফ ভার্বে অ্যান্সার করতে হয় সেখানেও কি আইএনজি যুক্ত ভার্ব বসবে। ঠিক আছে? তো আমরা যদি এক্সাম্পলে যাই, এখানে দেখো আই প্রিফার টু রিড ইংলিশ। আমি একেবারে জেনুইন যে তোমাদের যে টপিকগুলো আসে সেই রকম টপিক নিয়ে আজকে উদাহরণ সেট করে দিচ্ছি, এগুলোই পরীক্ষার মধ্যে থাকবে। তো বিষয়টা একটু কেয়ারফুলি হয়ে তোমরা ক্লাসটা মনোযোগী হও। এখানে দেখো আই প্রিফার টু রিড ইংলিশ, এখানে টু এর পরে আমাদের একটা জেনুইন ভার্ব রয়েছে। আর আমি বলেছি যে টু এর পরে যদি ভার্ব থাকে তাহলে এই ভার্বটি প্রেজেন্ট ফর্ম রূপ বসবে। কিন্তু টু এর আগে যদি আমাদের কোনো আইএনজি যুক্ত ভার্ব থাকতো তাহলে টু এর পরেও আমরা আইএনজি যুক্ত ভার্ব বসাতাম। এই রুলস দ্বারা শুধু এই একটি কোশ্চেনে এসে থাকবে। তো এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় দিয়ে থাকে, তো এই জন্য খুবই ইম্পর্টেন্ট, আমি অবশ্যই দিয়েছি। তোমরা একটু কেয়ারফুলি হয়ে এটা মনে রাখবা, ঠিক আছে? তো এর এক্সাম্পল দেখো, আই প্রিফার টু রিড ইংলিশ। ঠিক আছে? এই যে অ্যান্সারটি রয়েছে সেম অ্যান্সার হবে, কিন্তু এখানে ব্যতিক্রম হলো আই প্রিফার এর আগে যদি টু এর আগে যদি রাইটিং থাকে, অর্থাৎ যে কোনো আইএনজি যুক্ত ভার্ব থাকে, তাহলে টু এর আগে আমাদেরকে বসাতে হবে আইএনজি যুক্ত ভার্ব। সো এখানে আমি অ্যান্সার দিয়েছি, দেখো আই প্রিফার রাইটিং টু রিডিং ইংলিশ। তার মানে আইএনজি যুক্ত ভার্ব পেয়েছি টু এর আগে, সুতরাং আমরা টু এর পরেও আইএনজি যুক্ত ভার্ব বসাবো। ঠিক আছে? অবশ্যই এই বিষয়টা মনে রাখবা যে টু এর পরে যদি শুধু ভার্ব থাকে এবং টু এর আগে যদি আইনযুক্ত ভার্ব না থাকে, সেক্ষেত্রে আমরা জেনুইন যে ভার্বটি রয়েছে প্রেজেন্ট ফর্ম রূপে আমরা বসাবো। আর যদি টু এর আগে আইনযুক্ত ভার্ব থাকে তাহলে অবশ্যই সেটাকে আইনজি যুক্ত করতে হবে টু এর পরে, অর্থাৎ কন্টিনিউয়াস করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই গেল 6 নম্বর রুলস। তো আমরা এখন নেক্সট রুলসে চলে আসতেছি। এখানে দেখো 7 নম্বর রুলসে তোমাদের জন্য দেওয়া হয়েছে বাক্যের মধ্যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম বসে। বিষয়টা একটু কেয়ারফুলি হও যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এই ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম দিয়ে একটি কোশ্চেন আসে ডিগ্রি এবং অনার্সে। ইভেন তোমাদের যে জব সলিউশন পরীক্ষাগুলো রয়েছে, এই জব সলিউশন পরীক্ষায়ও আমি অনেকেই পরীক্ষায় দেখেছি যে এই রুলসটি দিয়ে থাকে। তো সেক্ষেত্রে এখন থেকে তোমরা যদি এই রুলসটি তোমাদের নিজেদের আয়ত্তে আনতে পারো, তোমাদের পরীক্ষায় কাজে দেবে। পক্ষান্তরে পরবর্তী লাইফে তোমাদের যখন জব সলিউশন পরীক্ষা দিবা, সেক্ষেত্রে তোমাদের এই রুলস দ্বারা কি কাজে দেবে। তো দেখো বিষয়টা, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। ঠিক আছে? এরপরে সাবজেক্ট যদি থাকে তাহলে মূল ভার্বের পাস্ট ফর্ম হয়। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম এর পরে যদি কি থাকে, সাবজেক্ট থাকে, তাহলে মূল ভার্বটার কি হবে, পাস্ট ফর্ম বসবে। কিন্তু কথা হচ্ছে যে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম এর পরে যদি সাবজেক্ট না থাকে, সেক্ষেত্রে তোমরা কি করবা,
তো দুটোরই সমাধান রয়েছে। সেক্ষেত্রে যদি সাবজেক্ট না থাকে তাহলে অবশ্যই টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, আর যদি সাবজেক্ট থাকে ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। তো আমি এক্সাম্পল দিয়েছি এখানে, ইট ইজ হাই টাইম হি। দেখো আমি বলেছি যে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, তার মানে এখানে হি রয়েছে, হি একটা কি সাবজেক্ট, ঠিক আছে, এনি সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট যদি থাকে তাহলে আমাদেরকে মূল যে ভার্বটি রয়েছে, মূল ভার্ব এটা কি গো, ঠিক আছে, এই গোর পাস্ট ফর্ম আমাদেরকে বসাতে হবে। তো তোমরা জানো যে গোর পাস্ট ফর্ম কি, গোর পাস্ট ফর্ম আছে ওয়েন, অর্থাৎ যে ভার্বে থাকুক না কেন সেই ভার্বের পাস্ট ফর্ম রূপটা তোমাদেরকে বসাতে হবে, ঠিক আছে। তো আমরা এখন পাস্ট ফর্ম রূপ বসা দেব, আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো ইট ইজ হাই টাইম হি ওয়েন্ট ঢাকা, ইট ইজ হাই টাইম হি ওয়েন্ট ঢাকা, তার মানে আমরা এখানে ঢাকার সামনে কি বসালাম, ভার্বটি বসালাম ওয়েন, তার মানে গোর পাস্ট ফর্ম, ঠিক আছে। এখন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো ইট ইজ টাইম গো টু কলেজ। দেখো ইট ইজ টাইমের পরে কোনো সাবজেক্ট নেই, সরাসরি ডিরেক্টলি আমাদেরকে ভার্ব দিয়েছে। তো আমি বলেছি যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে দেন তাহলে কি করবা, সেক্ষেত্রে তোমাদেরকে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম রূপ বসাতে হবে। তার মানে আমরা জাস্ট একটা টু বসাই দেব, কোথায়, এই ভার্বটির আগে একটা টু বসিয়ে দেবো, আমাদের অ্যান্সারটি কারেক্ট হয়ে যাবে। যদি এটা পাস্ট ফর্মে থাকতো তাহলে প্রেজেন্ট ফর্ম করতে হতো, আমাদের সেন্টেন্সে যেহেতু এই গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সুতরাং আমরা জাস্ট এখানে টু বসিয়ে দেবো, অ্যান্সার আমাদের হয়ে যাবে। আর যদি এটা পাস্ট ফর্ম রূপ থাকতো, যেমন ওয়েন্ট থাকলে আমরা এখানে গো করে দিতাম, ঠিক আছে। বিষয়টা একটু কেয়ারফুলি হও, বোঝার চেষ্টা করো, একবার বুঝলে আজীবন মনে থাকবে। ক্লিয়ার? আমি আবার বলতেছি, দেখো ইট ইজ টাইমের পরে যদি আমরা সাবজেক্ট না দেখি, যে কোনো সাবজেক্ট না দেখলে আমরা কি করব, এই যে ভার্বটি রয়েছে যে ভার্বে থাক সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম রূপ আমরা বসিয়ে দেব, আর এখানে একটা টু বসিয়ে দেব, ঠিক আছে, আমাদের কাজ শেষ। তো আমরা এখন একটা টু বসিয়ে দেই, ইট ইজ টাইম টু গো টু কলেজ, দেখো খালি আমরা এখানে টু বসাই দিলাম, অ্যান্সার হয়ে গেল। আর এটি যদি পাস্ট ফর্মে থাকতো অবশ্যই আমাকে প্রেজেন্ট ফর্ম রূপ করতে হতো, যেহেতু প্রেজেন্ট ফর্ম রূপও রয়েছে সুতরাং আমাদেরকে প্রেজেন্ট ফর্ম রূপটাই বসাতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই 7 নম্বর রুলস এর খেলা গেল, এখন আমরা নেক্সটে চলে যাচ্ছি। ইফ যুক্ত কিছু গুরুত্বপূর্ণ রাইট ফর্ম অফ ভার্বের আমি এখন তোমাদেরকে সলিউশন দেব ইনশাআল্লাহ। এই ইফ যুক্ত যত প্রকার কোশ্চেন আসুক না কেন ইনশাআল্লাহ তোমরা পারবে, কোনো প্রকার ভুল হবে না যদি আমার এই কথাগুলো তোমরা বিশেষ করে মনে রাখতে পারো, ঠিক আছে। আমি যে ক্যাটাগরিতে তোমাদেরকে বলবো সেম ওয়েতে তোমরা মনে রাখতে পারলে ইনশাআল্লাহ ইফ যুক্ত নিয়ে তোমাদের কোনো প্রকার প্রবলেম ফেস করতে হবে না পরীক্ষায়। আমি 3টি এখানে ক্যাটাগরি দিয়েছি, দেখো এই 3 ক্যাটাগরিতে তোমাদের পরীক্ষায় সাধারণত কোশ্চেন এসে থাকবে। যদি ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তবে অপর অংশটিকে উইল, ক্যান, মে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম রূপ তোমাদেরকে করতে হবে। আবার ইফ যুক্ত অংশটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তবে অপর অংশটিকে উড, কুড, মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম রূপ তোমাদেরকে করতে হবে। আবার যদি ইফ যুক্ত অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হয় তবে অপর অংশটিকে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট রূপ করতে হয়। তো আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দেখে দিচ্ছি। এখানে বলা হচ্ছে ইফ হি কাম, ইফ হি কাম এটা হচ্ছে তোমাদেরকে বুঝতে হবে যে ইফ হি কামটা এটা কোন টেন্স। দেখো এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং তোমাদেরকে আমি কি বলেছি যে যদি ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তবে অপর অংশটিকে উইল, ক্যান অথবা মে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম রূপ করতে হবে। তো আমরা সর্বপ্রথম এই সাবজেক্টের পর আমরা কি নেব, উইল নেব, এখানে উইল রয়েছে, উইল নেব, এরপরে আমরা এই যে ভার্বটি রয়েছে গো, এই ভার্বটির প্রেজেন্ট ফর্ম রূপ আমরা বসাবো। তো এই গো এর প্রেজেন্ট ফর্ম রূপ হচ্ছে গো, সুতরাং আমরা জাস্ট এখানে উইল বসালাম, আমাদের অ্যান্সারটি হয়ে গেল ইফ হি কাম আই উইল গো ঢাকা, ঠিক আছে। এরপরে দেখো আমি পরে একটি বাক্য দিয়েছি, ইফ হি নিডেড আই ক্যান্ট হেল্প দ্য বয়। দেখো এই অংশটিতে আমরা প্রথমে পেয়েছি, এরপরে আমাদের দ্বিতীয় অংশে আমাদের ভার্বটি চেঞ্জ করতে বলা হয়েছে, কিন্তু এই অংশে আমাদের প্রথম অংশে আমাদেরকে চেঞ্জ করতে বলা হয়েছে। তো আমরা দ্বিতীয় অংশটি দেখব যে কোন টেন্সে রয়েছে, ঠিক আছে। একটি থাকলে অপরটি করতে হবে, ঠিক আছে।
এখানে দেখো আই ক্যান হেল্প দ্য বয়, আমি কিন্তু অ্যান্সার দিয়েছি, ঠিক আছে? তো অ্যান্সার দিয়েছি তোমাদের বোঝার ক্ষেত্রে আমি অ্যান্সারটা দিয়েছি। তো এখানে দেখো এটি হচ্ছে কি এখানে আই রয়েছে, এখানে ক্যান রয়েছে। তা আমি সূত্রতে দিয়েছি উইল ক্যান মে যদি থাকে তাহলে অপর অংশটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে, ঠিক আছে? আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রথমটি পেয়েছি, পরের অংশটিকে আমরা কি করলাম উইল ক্যান অথবা মে দ্বারা যুক্ত করে দিলাম। এখানে আমরা পেয়েছি পরের অংশটুকুতে উইল অথবা ক্যান অথবা মে পেয়েছি, এর মধ্যে আমরা ক্যান পেয়েছি, সুতরাং আই ক্যান হেল্প দ্য বয়, তার মানে যে হেল্প রয়েছে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে, ঠিক আছে? হেল্পটা একটা ভার্ব, এটি হচ্ছে প্রেজেন্ট ফর্মে, তার মধ্যে আমাদের প্রথম যে রুলটা এই রুলটা কিন্তু মিলে যাচ্ছে, সুতরাং আমাদেরকে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তো তোমরা জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস কে, ইফ হি নিডেডস আমরা যদি এখানে এস যুক্ত করে দেই, ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটি কারেক্ট হয়ে যাচ্ছে, আই ক্যান হেল্প দ্য বয়, ঠিক আছে? এরপরে দেখো ইফ হি কেম আই গো ঢাকা, ইফ হি কেম আই গো ঢাকা, তার মানে দেখো এটি হচ্ছে পাস্টে, কেমটা কি পাস্ট ফ্রম, ঠিক আছে? কেমটা হচ্ছে পাস্ট ফ্রম, এরপরে রয়েছে আই গো ঢাকা। তা আমি বলছি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা পরের অংশে উল্ড কুল অথবা মাইট দিয়ে যুক্ত করে দেব এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম রূপ বসাবো। তো এখানে দেখো আমি অ্যান্সারটা করেছি ইফ হি কেম আই উড গো ঢাকা, তার মানে এই যে গোটার প্রেজেন্ট ফর্ম রূপ গো আমরা বসে দিলাম, আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে। তা আমরা অতিরিক্ত যোগ করলাম উড, কেন যোগ করলাম? কারণ এটি রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, ঠিক আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা কেন মানে কি কারণে দেখলাম? কারণ এটি ভার্বটি রয়েছে পাস্টে, ঠিক আছে? আমরা ভার্ব থেকে অবশ্যই টেন্স নির্ণয় করব, ঠিক আছে? আচ্ছা এরপরে আসি পরের এক্সাম্পলে। এখানে একটা মজার বিষয় রয়েছে, তো আমরা যদি একটি রুলস ভালোভাবে আয়ত্তে আনতে পারি তাহলে আমাদের একটি বাক্য দেখলে অপর বাক্যটি আমরা অনায়াসে বলে দিতে পারবো, ঠিক আছে? তো এই জন্য রুলস গুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো আই উল্ড হ্যাভ, তার মানে এই বাক্য দেওয়া আছে আই উল্ড হ্যাভ যদি থাকে অথবা কুল্ড হ্যাভ যদি থাকে অথবা মাইট হ্যাভ থাকে তাহলে অপর অংশটি কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর এই অংশটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে এই অংশটুকুতে আমরা বসাবো উল্ড হ্যাভ, কুল্ড হ্যাভ অথবা মাইট হ্যাভ। তার মানে আমাদের উল্ড হ্যাভ এখানে রয়েছে, উল্ড হ্যাভ কুল্ড হ্যাভ বা মাইট হ্যাভ এর মধ্যে উল্ড হ্যাভ রয়েছে এবং এই যে ভার্বটি রয়েছে এই ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ ভার্বের 3 রয়েছে, ঠিক আছে? তাহলে অবশ্যই আমাদেরকে এটি পাস্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। তো এই পাস্ট পারফেক্ট টেন্সের রুলস কি আমরা অবশ্যই জানিয়েছি। তো এখানে দেখো আমরা যদি এখানে হ্যাড যুক্ত করি, ঠিক আছে, যে ইফ হি হ্যাড কাম, ইফ ইফ হি হ্যাড কাম আই উড হ্যাভ গন ঢাকা। এখানে যদি তোমাদের থাকতো এরকম বাক্যটি আরো তোমাদের ডিফারেন্ট ওয়েতে দিতে পারে, সেটা হচ্ছে যে ইফ হি হ্যাড কাম আই গো ঢাকা, যদি এখানে দেয় যে ইফ হি হ্যাড কাম, তার মানে তোমাদের এই ইফ হ্যাড তোমরা যদি দেখো তাহলে অবশ্যই এই অংশটি বসাতে হবে। যেমন এখানে দিতে পারে আই গো ঢাকা, তখন তোমাদেরকে বসাতে হবে উড হ্যাভ গন ঢাকা, ঠিক আছে? গো ওয়েন গান, গো ওয়েন গান, ঠিক আছে? আই উড হ্যাভ গান ঢাকা। তো এভাবে যদি তোমরা বুঝে বুঝে অ্যান্সার করো ইনশাল্লাহ তোমাদেরকে পরীক্ষায় আটকাতে পারবে না। এরপরে এক্সাম্পল দেখো ইফ হি হ্যাড নিডেড, দেখো আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, এখন এই অংশটুকু ঠিক রয়েছে, আমরা এই অংশটুকুর অ্যান্সার করব। দেখো এখানে রয়েছে ইফ হি হ্যাড নিডেড, তার মানে আমাদের এই অংশটুকুর অ্যান্সার করতে হবে। তো এখানে হ্যাড রয়েছে, ইফ হি হ্যাড রয়েছে, তার মানে পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তাহলে আমরা অ্যান্সার করব আই উড হ্যাভ হেল্পড, তার মানে এই ভার্বটি হেল্পের ভার্বের 3 করব, ঠিক আছে? পাস্ট পার্টিসিপল রূপ হেল্পড দ্য বয়, তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে। তো এভাবে যদি আমরা বুঝে সুঝে অ্যান্সার করি ইনশাল্লাহ আমাদের অ্যান্সার হয়ে যাবে। উপরের 3টি নিয়মে 8 এবং 9, 10 ইফ এর স্থানে আনলেস থাকলে অপর অংশগুলোতে সাহায্যকারী ভার্বের পরে নট বসাতে হয়। এক্সাম্পল দিচ্ছি, দেখো এখানে আনলেস হি কেমস আনলেস হি কামস আই গো ঢাকা। দেখো আনলেস এর থাকলে অপর অংশটি
সাহায্যকারী ভার্বের পরে কি নট বসাতে হয়। তো জাস্ট আমরা এখানে নট বসিয়ে দেবো, ঠিক আছে। দেখো, আনলেস হি কামস আই উইল নট গো ঢাকা, সবকিছু ঠিক থাকবে। এখানে যদি প্রথমে উইল হয় অথবা ক্যান হয়, যদি উইল বসে অথবা ক্যান বসে অথবা মাইট, এই তিনটির যে কোনো একটি বসাবো, এরপরে নট বসিয়ে দেবো, হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এই ভার্বটি প্রেজেন্ট ফর্ম রূপ বসাতে হবে। যেমন গো রয়েছে, গো এর প্রেজেন্ট ফর্ম রূপ এখানে বসাতে হবে, ঠিক আছে। আনলেস হি কেমস, আনলেস হি কামস আই উইল নট গো ঢাকা। দেখো এখানে বলা হচ্ছে আনলেস হি হ্যাড কাম আই গো ঢাকা। এখানে তোমরা কি করবা, এখানে করবা আনলেস হি হ্যাড কাম আই উইল নট, কারণ এখানে হ্যাড রয়েছে, তার মানে উল্ড। তো এখানে হ্যাভ দিতে হবে না, এখানে যেহেতু উল্ড রয়েছে, এরপর নট দিলে এবং এই ভার্বটির থ্রি করলে আমাদের হয়ে যাচ্ছে আই উইল নট গো ঢাকা। গো দিতে হবে না, গোর পাস্ট টেন্সে গান ঢাকা, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে।